বিশ্বাস হবে না হয়তো, বাট আমি যখন জান্নাতের সাথে ছিলাম জুই নামের কাউকে যে চিনি সেটাই মনে ছিল না। এক কথায় ওকে ভুলেই গিয়েছিলাম। তখন শুধু এটাই মনে হচ্ছিল যে জান্নাতকে চেয়েছি আমি এতদিন ধরে, জান্নাতুল জুইকে না। তাই তখন যেটা ভালো মনে হয়েছে তাই করেছি। জানি না, বাট আমার মন বারবার বলছিল যেন জান্নাতের আমাকে এই রূপ দেখেই পছন্দ হয়। আমার ওকে চাই, ওকে লাগবে আমার, কারণে অকারণেই চাই আমার। অভ্র বলে উঠল। দেখেছিস, আগেই বলেছিলাম আমি। ওই জুই শুধু তোর ভালো লাগা ছিল। বলেছিলাম না, আল্লাহ এর উপর ভরসা রাখ। দেখছিস, এখন ওই মেয়েটাকেই তোর চাই। তুই একটা ভুল মানুষকে চয়েস করেছিস বলেই আল্লাহ তোকে ওর সাথে দূরে সরিয়ে দিয়েছে। তা নাহলে বরং রং নাম্বারে এত কিছু। ইটস মিরাকেল ব্রো, তুই সত্যিই লাকি। আদনান অস্পষ্ট হাসল। অভ্র দু হাত উঁচু করে বলল, হে আল্লাহ, আমার মায়াবিনীও যেন আমাকে এমনভাবে বুঝতে পারে। তাকে সঠিক বুঝদানের তৌফিক দান করুন, আমিন। সবাই জোরে বলে উঠল আমিন। তারপরই ঘর জুড়ে হাসির রোল পড়ে গেল। কোথায় ছিলি এতক্ষণ? হঠাৎ একটা শক্ত পুরুষালী কণ্ঠে নিশাত থমকে দাঁড়ালো। ভয়ে তার মরমর অবস্থা। কতবার করে তানজিৎকে বলল সন্ধ্যার আগে বাসায় যেতে হবে, ভাইয়ারা বাসায় আছে, কিন্তু কে শুনে কার কথা। তানজিতের ভাষ্য মতে আজকে তাদের জীবনের স্পেশাল একটা দিন। আজকে এত তাড়াতাড়ি যেতে দিবে না। তাও যা ৮টা নাগাদ আসতে নিয়েছিল, ঢাকা শহরের জ্যাম তাকে আরও আটকে দিল তাড়াতাড়ি আসার থেকে। এখন 11টা বেজে গেছে। কি সুন্দর মাকে বুঝিয়ে পা টিপে টিপে ঘরে যাচ্ছিল যেন ভাইয়ারা জানতে না পারে। কিন্তু ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। নিশাত ভয়ে ভয়ে নেহালের দিকে ফিরে তাকালো। তারপরই একটা শুকনো ঢোক গিলে জোরপূর্বক হেসে কাঁপা কাঁপা স্বরে বলে, মারিয়ার বাসায় ছিলাম ভাইয়া। নেহাল ভ্রু কুঁচকে বলল। তোতলাচ্ছিস কেন? নিশাত মুখের সামনে আসা চুলগুলো কানের পাশে গুজে মেকি হেসে বলে, ঠান্ডা, আজকে অনেক ঠান্ডা পড়েছে তো, তাই হয়তো। নেহাল নিশাতকে একবার ভালো করে পর্যবেক্ষণ করলো। নিশাত ভাইয়ের এমন চাহনিতে আরো বেশি আতঙ্কিত হয়ে যায়। নেহাল গম্ভীর স্বরে বলল, ঘরে যা, ফ্রেশ হয়ে ডিনার করে নে। এত দেরি যেন না হয় আর। নিশাত ঠোঁট গোল করে একটা স্বস্তির শ্বাস ফেলে। নেহাল এক পা সামনের দিকে নিয়ে আবার ফিরে এলো নিশাতের নিকট। তারপরে একটু অস্বস্তি নিয়েই শুধালো, আসার পর থেকে জান্নাত একবারও এলো না। না মানে মহুয়াও আসেনি। ওরা কি জানে না আমরা এসেছি? নিশাদের হঠাৎ মনে পড়ে গেল যে আজকে তো জান্নাতের আদনানের সাথে দেখা করতে যাওয়ার কথা। কি হলো না হলো কিছুই তো সে জানে না। নিশাদ সেসব ভাবনা আপাতত এক সাইডে রেখে বলল, হুম, জানে তো আসবে 2-1 মিনিটে, হয়তো একটু ব্যস্ত, হয়তো তাই আসতে পারিনি এখনো। নেহাল প্রতি উত্তরে শুধু বলল ওহ। তারপরই সে বড় বড় পা ফেলে চলে গেল নিজের কক্ষের দিকে। নিশাদ বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মনে মনে তানজিতের গুষ্টি উদ্ধার করতে লাগলো। নিশাদ কম্বল মুড়ি দিয়ে ফোনটা হাতে নিয়ে বসলো। মেসেঞ্জারে 4 বোনদের নিয়ে খোলা গ্রুপটাতে গেল। তারপরই একটা মেসেজ সেন্ড করলো। কি খবর সখীগণ? ওপাশ থেকে মহুয়া একটা মেসেজ সেন্ড করলো। কেস তো জন্ডিস মামা। নিশাতের কপাল কুঁচকে এলো। তার মানে কি সবকিছু ঠিকঠাক হয়নি? নিশাত আর নিজের আগ্রহ দমন করতে পারল না। সে এবার গ্রুপ ভিডিও কল দিয়ে বসলো। কলে ধীরে ধীরে 3 জনই জয়েন হলো। 3 জনই কম্বলের ভেতর থেকে মুখটা অল্প বের করে রেখেছে। নিশাতও কম্বলটা একটু টেনে গায়ে জড়িয়ে নিয়ে একের পর এক প্রশ্ন ছুটতে লাগলো। কি হয়েছে ওখানে? আদনান কি পেয়েছিলি ঠিক করে? আদনান কি উল্টোপাল্টা কিছু বলেছে? কেস জন্ডিস হলো কেন? জান্নাত বলে উঠল, একটু আমাদেরও বলার সুযোগটা দাও। এরকম প্রশ্নের ভান্ডার মুখে ছুঁড়ে নাই বা মারলেন মিসেস তানজিদ। নিশাত কিছু বলতে যাবে তার আগেই থমকে গেল জান্নাতের করা সম্বোধনে। ওরা 3 জনই মুখ চেপে হাসছিল। তারপরে সবাই চেঁচিয়ে বলে উঠল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। নিশাত আরেক দফা টাসকি খেল। আজকের এই দিনের কথা তো জানার কথা না। তারপরই ভাবলো তানজিৎ আর তার ব্যাপারে জেনে ফেলেছে যেখানে,
সেখানে বিবাহ বার্ষিকীর কথা জানা তো কখনো ব্যাপারই না। নিশাত কথা ঘুরাতে বলল, সেসব বাদে আগে বল, আজকে কি কি হয়েছে? ডাক্তার সাহেব কি আবার প্রপোজ করেছে নাকি? জান্নাত লাজুক লতার ন্যায় চুপসে যায়। মহুয়া আগ্রহ নিয়ে বলে উঠল, আরে তুমি জানলে কি করে আপু? জানো আজকে মহুয়া একের পর এক সব ঘটনা বর্ণনা দিয়ে বলতে লাগলো। কথায় দাড়ি বসানোর আগে আদনানের টাকের কথা বলতেও ভুলল না সে। তারপর হঠাৎ অয়নের আগমন সম্পর্কেও জানালো। নিশাদের সব শুনে চোয়াল ঝুলে পড়ার উপক্রম। সে বলে উঠল, কি বলিস? আদনানের মাথায় টাক আছে? মহুয়া উৎফুল্ল চিত্তে বলে উঠল, জাস্ট ইমেজিং, কোনো এক গোধূলি বিকেলে জানু আর আদনান ভাই একসাথে বসে আছে। সূর্যের কিরণে আদনান ভাইয়ার টাকটা মুক্তির মতো ঝলমল করছে, আর জানু সেখানে তাকিয়ে বলবে, আমাদের ভালোবাসা আপনার টাকের মতো ঝলমলে হোক। ব্যাপারটা জোস হবে না? মহুয়ার কথা শেষ হওয়ার সাথে সাথেই সবাই হু হা করে হাসতে লাগলো। জান্নাত শাসনে সুরে বলে উঠল, একদম চুপ ফাজিল, আর একবার ওনার টাক নিয়ে কথা বললে তোদের খবর এনে ছাড়বো বেয়াদ্দব। মহুয়া আর নিশাত তাও হাসতে লাগলো। মেঘলার দিকে নজর যেতেই মহুয়া বলে উঠল, কি রে সংসারী মহিলা, তুই হাসছিস না কেন? কি ব্যাপার বলতো? মেঘলা যেন অন্য এক ভাবনার জগতে ছিল এতক্ষণ। মহুয়ার কথায় হুঁশ ফিরতেই বলে ওঠে, কিছু বলবি? সবাই এবার মেঘলার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। মেঘলা হঠাৎ এমন চাহনিতে ভরকে গেল। জান্নাত গোয়েন্দার মতো বলে উঠল, ঘস, ব্যাপারটা সুবিধার না, পাতা লাগাও সখীগঞ্জ, পাতা লাগাও। নিশাত জান্নাতের মতো করে বলল, উহুম, পাতা দিয়ে হবে না গাইস, গাছ লাগাও। মেঘলার মনের খবর বাতাও। মেঘলা এসব আজগুবি কথা শুনে তাজ্জব বনে যায়। তারপরে সে বলে ওঠে, তেমন কিছু হয়নি, এমনি শীতে বরফ হয়ে গিয়েছিলাম তাই আর কি। নিশাত হা হুতাশ করে বলল, সে আমাদের কেন বলবি? আমরা তোর কে হই? আমাদের বলা যাবে না হয়তো। আচ্ছা থাক, বলা লাগবে না। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল মেঘলাকে ইমোশনাল করে দেওয়ার জন্য। মেঘলা তৎক্ষণাৎ ভুচুং ভাচুং কথা বাদ দিয়ে বলে সজা বলতে শুরু করলো, আরে আজকে কলেজ থেকে আসতে সময় এই 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 চোর চোর, আমার ব্যাগ নিয়ে যাচ্ছে চোর। মেঘলা বাড়ির পথে আসতে সময় হঠাৎ একটা বাইক থেকে একটা ছেলে তার ব্যাগ থাবা মেরে নিয়ে নেয়। বাইকে দুজন ছেলে ছিল, তাই একজন ব্যাগ নেওয়ার পরপরই আরেকজন বাইক স্টার্ট দিয়ে অনেক দূর চলে যায়। কিন্তু মেঘলাও দমে যাওয়ার মেয়ে না, সেও দৌড়াতে থাকে বাইকটার পেছনে। ধরতে পারবে না জেনেও চেষ্টা চালায়। শেষে কিছু দূর গিয়ে হাঁটুতে দু হাত দিয়ে ঝুঁকে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ততক্ষণে বাইক পোগার পার। মেঘলার এবার কান্না চলে আসলো। মহুয়া চোখ মুখ কুঁচকে বলল, লাইক ক্রেজি, এই জন্য তোর কান্না এসেছিল? আমি হলে তো বলতাম, ভাই নিয়ে যা ওই আপত্রে, পারলে রাতে আমাদের বাড়ির সামনে দাঁড়াস, বাকি বইগুলো তোকে দিয়ে দিব। আর তুই কি না? মহুয়ার কথার মাঝেই মেঘলা বলে উঠল। আরে নিক্কি ছিল ওইটার ভেতর। সবাই চেঁচিয়ে হতভম্বের ন্যায় বলল, মেঘলা বলল, না হ্যাঁ, ফুপিরা কয়েকদিনের জন্য বাইরে যাবে, তাই আমার কলেজ শেষে ফুপা ওকে আমার কাছে দিয়ে গেছে। আমি অনেক টায়ার্ড ছিলাম তাই ওকে ব্যাগে ভরে নিয়েছিলাম। নিশাত বলে উঠল, বেচারা পেল, অক্সিজেনের অভাবেই তো মরে যেত গাছেই। আরে ব্যাগের চেন অর্ধেক খোলা ছিল আর আমি সামনে এনে রেখেছিলাম, তাই তো ইজিলি ব্যাগটা নিয়ে যেতে পারছে। জান্নাত একটা হাই দিয়ে বলল। নেক্সট বল। মেঘলার হঠাৎ কেমন লজ্জা লাগলো ঘটনাটা মনে পড়তেই। মেঘলা যখন একদম ভেঙে পড়ে চোখের পানি নাকের পানি এক করতে ব্যস্ত, তখন হঠাৎ একটা বাইক তার সামনে এসে ব্রেক কষে। মেঘলা ঝাপসা চোখে তাকায় সেদিকে, দেখলো একটা কালো হেলমেট পরা লোক। তার দিকেই নজর যেতেই মেঘলার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে উৎফুল্ল চিত্তে দু হাত দিয়ে চোখের অশ্রুধারা মুছে নেয়। লোকটা হেলমেটের গ্লাস খুলে দিল, যার দরুন তার কালো মনির অধিকারী তীক্ষ্ণ চোখগুলো দৃশ্যমান হলো। মেঘলার কাছে যেন চোখগুলো মোহনীয় ঠেকল।
ছেলেদের চোখেও এত আকর্ষণ আছে সেটা সে আজ আবিষ্কার করলো। তখনই তার দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে লোকটা তার গভীর স্বরে কিছু উপদেশপত্র শোনালো। শোনো মেয়ে, এভাবে অসচেতন হয়ে রাস্তাঘাটে ব্যাগ হাতে নিয়ে হাঁটলে এমনই হবে। সাবধানে চলতে শেখো। আজকে যদি তোমার ব্যাগ ফিরিয়ে দিয়ে গেলাম ঠিকই, কিন্তু ভবিষ্যতে আবার এমন হলে তখন আর কেউ এভাবে এনে দিবে না। তাই নিজের নিরাপত্তার দায়িত্ব নিজে নিতে শেখো। ছোট মানুষ, তাই আর কিছু বললাম না, এতটুকু মাথায় রেখো। কি এমন ছিল ওই স্বরে মেঘলা বুঝলো না। লোকটার কথাতেই তার চমৎকার ব্যক্তিত্ব প্রকাশ পেল যেন। লোকটা মেঘলার হাতে ব্যাগ ধরিয়ে দিল, তারপর আবার নিজের পুরুষালী গম্ভীর স্বর মেঘলার দিকে ছুঁড়ে বলল, বিড়ালকে কেউ এভাবে ব্যাগে রাখে? এনিওয়েজ, ধরো এটাকে, আমার বিড়ালে অ্যালার্জি আছে। মেঘলা ঘোরের মাঝে থেকেই ব্যাগটা ধরল। লোকটা আর দাঁড়ালো না, নিজের লম্বা লম্বা পা ফেলে বাইকের দিকে এগিয়ে গেল। তারপরে হঠাৎ কি মনে করে পেছনে তাকালো। মেঘলা তখনও তার দিকে চেয়ে। লোকটা বোধহয় মুচকি হাসল, চোখগুলো কেমন ছোট হয়ে কুঁচকে গিয়েছে। তাই মেঘলার কাছে এমনটাই মনে হলো। আচ্ছা, এই লোকটাকে হাসতে কেমন দেখতে হবে? মেঘলা তৎক্ষণাৎ মনে মনে যেন এই অজ্ঞাত লোকটির ছবি এঁকে ফেলল। চোখ দেখি পুরো ফেস যেন তার আয়ত্তে চলে এসেছে। এটাও সম্ভব? লোকটা ততক্ষণে চলে গেছে। মেঘলা হঠাৎ লাজুক হাসল, তারপরে বিড়ালটার মাথায় এলোমেলোভাবে হাত বুলিয়ে দিয়ে আওড়ালো। নিক্কি সমেত ব্যাগ দিয়ে গেলেও লোকটা যে এখন তার চেয়েও মারাত্মক কিছু নিয়ে চলে গেল। এখন আমার কি হবে তবে? হেই, ব্যাগ থেকে বের করেছি বোকামি। দুই নৌকায় দু পা গেছে, মাঝখানেতে আমি। আমার টানি বামে কা। মহুয়া ফুরফুরে মেজাজে গান গাইতে গাইতে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিল। টানা 10 দিন পর আজকে কলেজে এসেছে সে। হঠাৎ কিছু একটা দেখে সে দাঁড়িয়ে গেল। আরে, এটা ওই লোকটা না? আবার এসেছে এখানে। মহুয়াকে হঠাৎ দাঁড়িয়ে যেতে দেখে মেঘলা জিজ্ঞাসা করে, কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? এখানে দাঁড়িয়ে কি ঘাসের সাথে ক্লাস করবি নাকি? মহুয়া মেঘলার কথায় ওর দিকে তাকায়, তারপর দূরে দাঁড়িয়ে থাকা সাদমানকে উদ্দেশ্য করে বলল, এই লোকের বয়স তো কম হয়নি, এখনো পড়াশোনা শেষ করতে পারেনি নাকি? মেঘলা সাদমানের দিকে তাকালো, যে কিনা এখন ফোনে কথা বলতে বলতে প্রিন্সিপালের কক্ষের দিকে যাচ্ছে। মেঘলা কিছু বলার আগেই স্নেহা বলল, আরে উনি তো একজন ডক্টর, পড়াশোনা সেই কবে শেষ হয়ে গেছে। মহুয়া কপাল কুঁচকে বলল, তো এখানে এত ঘন ঘন কে অসুস্থ হয়েছে, এই ব্যাটা এত আসে? নেহা বলে উঠল, বাদ দে ভাই, এই লোক যে ভয়ঙ্কর, একে নিয়ে কথা না বলাই ভালো। মহুয়ার হঠাৎ কিছু মনে হতেই ও নিজের গালে হাত বোলালো, তারপর রাগী চোখে সাদবানের দিকে তাকালো। মেঘলা যাওয়ার জন্য তাড়া দিতেই মহুয়া বলল, তোরা যা, আমার একটু কাজ আছে। তোর আবার কি কাজ? মহুয়া বাঁকা হেসে বলল, আছে আছে, তোরা যা, আমি আসছি। সবাই ওর কথা মতো ক্লাসে চলে গেল। মহুয়া বাঁকা হেসে বলল, থাপ্পড় মেরেছিলেন না আমাকে, এবার দেখুন এই মহুয়া কি করে। তুই কি কাউকে পছন্দ করিস? নেহালের এমন প্রশ্নে নিশাত থমকে যায়, ফোন থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকায়, তারপরে বলল, নিলয় গম্ভীর স্বরে বলল, ভাই যেটা জিজ্ঞাসা করেছে সেটার উত্তর দিয়েছিস, পাল্টা প্রশ্ন করছিস যে? ভাইয়ের এমন কথায় নিশাত একটু হকচকিত হয়, তারপরে একটা শুকনো ঢোক গিলল। নিশাত একবার ভাবলো তানজিদের কথাটা তুলবে, আবার ভাবলো যদি কিছু বলে। নিশাত আবার ভাবলো বললে বলুক, সে তো তানজিদকে ছাড়া নিজের স্বামীর জায়গায় অন্য কাউকে ভাবতেও পারে না। কি আর করবে, একটু বকবে না হয়। নিশাত এতটুকুই ঠিক হজম করে নিতে পারবে। নিশাত কিছু বলতে নেবে তার আগেই রুবাইয়া বেগম বললেন, ওর আবার কিসের পছন্দ? এখনো কিছু ঠিকমতো বোঝে নাকি? আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই ঠিক হবে ওর জন্য। আর আহির। রুবাইয়া বেগমকে মাঝপথে থামিয়ে নেহাল বলল, ওকে বলতে দাও আম্মু। আর তাছাড়াও এখন ম্যাচিউরড, ওর পছন্দ থাকতেই পারে। তুই বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই, আছে কেউ এমন? নিশাত একবার মায়ের দিকে তাকালো, যে কিনা এটা বিশ্বাস করে বসে আছে যে তার মেয়ের এমন কোনো
পছন্দ নেই। তাদের সিদ্ধান্তই ও মেনে নেবে। নিশাদের কেমন যেন একটু খারাপ লাগলো এটা ভেবে যে তার মা বাবা বিশ্বাসটা সে রাখতে পারেনি। নিশাদকে কিছু বলতে না দেখে নিলয় বলল, যদি এমন কেউ না থাকে তাহলে আহিরের সাথে বিয়ের কথায় এগোবো আমরা। ছেলেটা খারাপ না, দেখতো বেশ ভালো, তোর পছন্দ হওয়ার কথা। ভাইয়ের কথায় নিশাদ আকাশ থেকে পড়ল। আহিরকে এত সহজেই ওর ভাইদের পছন্দ হয়ে যাবে এটা সে আশা করেনি। নিশাদের মনটা আনচান করছে এটা বলার জন্য যে সে তানজিৎকে ভালোবাসে আর তাকেই চায়, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। নেহাল বলে উঠল, মেবি এমন কেউ নেই, রাইট? ওকে ফাইন, আমরা তাহলে বিয়ের কথা এগোবো এবার। আব্বু, তুমি আজকে বিকেলে ওনাদের আসতে বলো, শুভ কাজে দেরি করতে নেই। আমজাদ সিদ্দিকী নীরব শ্রোতার মতো সব শুনে গেলেন। ছেলেদের এসব কথার মানে বুঝতে তাকে অনেকটা বেগ পোহাতে হলো। খবরের কাগজে চোখ আবদ্ধ রেখে তিনি উত্তর দিলেন, আজকে সন্ধ্যার সময় আসতে বলবো তাহলে? নিশাতের মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। কি হচ্ছে এসব তার মাথার উপর দিয়ে গেল। সে ভাবলো এবার আর চুপ থাকা যায় না, অনেক হয়েছে। এরই মাঝে নিলয় বলে উঠল, আজকে আকত হয়ে গেলে কেমন হয়? আমি বরং কাজীকে। নিশাদ চোখ বড় বড় করে ফেললো এহেন কথা শুনে। সে নিলয়ের কথার মাঝেই চেঁচিয়ে বলে উঠল, চুপ করো তোমরা, আমি করব না এই বিয়ে। কিসব বলে চাচ্ছ তখন থেকে? নিলয় গম্ভীর স্বরে বলল, কেন করবি না? তুই তো আর অন্য কাউকে ভালোবাসিস না। নিশাদ চোখ বন্ধ করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, পাশি একজনকে ভালো। পুরো হলরুম জুড়ে নীরবতা বহাল করলো কিছুক্ষণ। নিশাদ চোখটা এখনো বন্ধ করে রেখেছে। চোখ খুলে সবার রাগী মুখ দেখার চুল পরিমাণ সাহসও তার নেই এখন। হঠাৎ তাকে অবাক করে হলরুম জুড়ে হাসির রোল পড়ে গেল। নিশাদ হতভম্ব হয়ে চোখটা খুলল, সবার দিকে হা করে তাকিয়ে রইল। এটা কি হলো? সাদমান মাত্র প্রিন্সিপালের রুম থেকে বেরিয়েছে। সে তার বাইকের কাছাকাছি আসতেই থমকে গেল। তার এই থমকে যাওয়াটা মুহূর্তেই রাগের রূপ নেয়। বাইক তার জীবনের অন্যতম একটি অংশ। গাড়ি থাকলেও সে বাইকের প্রতি একটু বেশি অবসেস। আর সেখানে তার বাইকের সিটে কেউ এতগুলো সেন্টারফুট লাগিয়ে রেখেছে। রাগে সাদমানের চোয়াল শক্ত হয়ে গেল, যেন ওই ব্যক্তিটাকে পেলে এখন সে জ্যান্ত চিবিয়ে খেত। হঠাৎ তার চোখ কলেজের দোতলা ভবনটির দিকে গেল। মনে হলো তাকে দেখে যেন কেউ আড়াল হয়ে গেল। সাদমানের কপাল কুঁচকে আসলো তা দেখে। তার মস্তিষ্ক তখন কিছু হিসাব মিলাতে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে মিলিয়েও ফেলল। তারপরে বাঁকা হেসে বলল, নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন মিস পকপক। মহুয়া উপর থেকে সাদমানকে এখন রাগে ফুঁসতে দেখে ক্লাসে গিয়ে জোরে জোরে হাসতে লাগলো। ক্লাসে বর্তমানে টিচার নেই, তাই সবাই নিজেদের কথা বলতে ব্যস্ত। মহুয়া হাসতে হাসতে বেঞ্চে গিয়ে বসলো। মহুয়াকে এমন হাসতে দেখে মেঘলা বলল, কিরে, পাগল টাগল হলি নাকি? এভাবে হাসিস কেন? মহুয়া তখনও হাসছে। হাসতে হাসতে বলল, দারুণ রিভেঞ্জ নিয়েছিস ইয়ার। বলে আবার হাসতে লাগলো। মেঘলা, স্নেহা, নেহা সবার মাথার উপর দিয়ে গেল। হঠাৎ ক্লাসের হইচই যেন বন্ধ হয়ে গেল। টিচার আসলেও তো এত তাড়াতাড়ি নীরব হয় না সবাই। মহুয়া সামনের দিকে তাকাতেই ওর হাসি উবড়ে গেল। মুখটা আমাবস্যা চাঁদের মতো হয়ে গেল। সামনে সিকদার, সাদমান, সাদীপ নিজে দাঁড়িয়ে। মহুয়ার ভয়ে অন্তর আত্মা কেঁপে উঠল। এই রে, তবে কি সে ধরা পড়ে গেল? মহুয়া হাত পা কাঁপতে শুরু করলো। ওই দিন থাপ্পড় মেরেছিল, আজকে না তুলে আবার আছাড় মারে। মহুয়া নিজের উপরই রাগ হতে লাগলো। কেন যে ওই অকাজটা করতে গেল? সাদমান সবাইকে হাতের ইশারায় বসতে বলল। তারপর মহুয়ার সামনে এসে দাঁড়ালো। তারপর মহুয়াকে উদ্দেশ্য করে বলল, থাপ্পড়টা ভীষণ আস্তে ছিল মনে হয়, খুব শীঘ্রই ভুলে গেছো। আবার মেরে মনে করিয়ে দিতে হবে মনে হচ্ছে। Am I right? সাদমান শান্ত কণ্ঠে কথাটা বললেও মহুয়ার মনে তার ঝড়ের তাণ্ডব তুলে দিল। ভয়ে মরমর অবস্থা হয়ে গেল। পুরো ক্লাস নীরব থাকায় সাদমানের কথাগুলো প্রত্যেকের কানেই গেল।
সবাই ভয়ে চুপ করে আছে এখনো। মেঘলারা এতক্ষণে বুঝলো মহুয়া কোন রিভেন্সের কথা বলেছে। তখন নিশ্চয়ই একটা ঝামেলা পাকিয়েছে। মহুয়ার মনে একটু সাহস সঞ্চার করলো। তারপর সাদমানের দিকে তাকিয়ে বলল, বুঝলাম না। সাদমান একটু বাঁকা হাসলো, তারপর গম্ভীর স্বরে বলল, থাপ্পড়টা আমি আবার রিপিট করতে চাইছি না, তাই নিজে যে কুকর্মটা করেছো তা নিজে ঠিক করবে। মহুয়া কিছু বলতে নেয়, কিন্তু তার আগেই সাদমান বলে উঠল, আই রিপিট, আমি থাপ্পড়টা আর মারতে চাইছি না। মেয়েদের গায়ে হাত তোলার বিষয়টা আমার পছন্দ নয়। সো সাদমান এতক্ষণ সামনের দেওয়ালের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, কিন্তু তারপর ঘাড় ঘুরিয়ে মহুয়ার দিকে তাকায়, যে কিনা এখন ভয়ে জড়সড় হয়ে আসে। সাদমান তা দেখে স্পষ্ট হাসল। সারাদিন উজ্জ্বলভাবে কিরণ দেওয়া সূর্যটা এখন ক্লান্তের ন্যায় ধীরে ধীরে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাখিরা তাদের নীড়ে ফিরতে ব্যস্ত। পাখিদের ঝাঁকে ঝাঁকে উড়ে যাওয়ার দৃশ্য যেন চমৎকার এক দৃশ্য আঁকে আকাশের বুকে। এই আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনের হিসেব কষতে ব্যস্ত এক যুবক। ভালোবাসা দুনিয়ার সবচেয়ে কুৎসিত একটা জিনিস। যার মনে একবার এই বিশ্রী জিনিসটার আবির্ভূত হয় সেই ধ্বংস হয়ে যায়। অথচ সব কিছু জেনেও এই ধ্বংসের পথে নেমেছিলাম আমি, এই আশায় যে তুমি আমাকে ধ্বংস না নতুন করে গড়ে তুলবে। এতটাই বিশ্বাস ছিল তোমার উপরে, কিন্তু সেই তুমিই আমাকে ভুল প্রমাণ করে ভিন্ন ভিন্ন দিয়ে চলে গেলে। প্রমাণ করে গেলে যে নারী তুমি ছলনাময়ী। দেখো আজ তোমার জন্য কতটা জঘন্য হয়েছি আমি, কতটা জঘন্য খেলায় মত্ত হয়েছি। আমার এই পিশাচ হওয়ার পিছনে কে দায়ী? শুনে রাখো ছলনাময়ী নারী, তুমিই দায়ী। হ্যাঁ, তুমিই দায়ী। আমার মনের বাগানের এক অযাচিত পবিত্র ফুল ছিলে তুমি। তোমাকে নিজের অর্ধাঙ্গিনী বানাতে চেয়েছিলাম। কে দেখেছিল আমাকে এই স্বপ্ন? মাঝপথে এভাবে হাতটা না ছেড়ে দিলে কি খুব ক্ষতি হতো? দেখো আজ তোমার চেয়ে সুন্দরী মেয়েরা আমার বেড পার্টনার হতে এক কথায় রাজি। এখন আমার কাছে সব আছে, টাকা, যশ, সব কিছু, কিন্তু তুমি নেই। রোজ রোজ কত মেয়েকে ভোগ করি, কিন্তু তা তোমাকে ভুলতে পারি না। অথচ এই তুমি একদিন টাকার লোভে আমাকে ভুলে অন্য একজনের বেডে। যুবকটা আর বলতে পারল না, গলা ধরে এসেছে যেন। আকাশের দিকে তাকিয়ে ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলল, শুনে রাখো বেঈমান, তোকে আজও আমি ভালোবাসি, খুব ভালোবাসি তোকে, খুব। হঠাৎই চোখ থেকে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল তার। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করতে লাগলো। তখন এক লোক এসে বলল, স্যার, আপনার আজকের বেড পার্টনার রেডি, আপনি যদি। তাকে মাঝপথে থামিয়ে যুবকটা বিরক্ত ভরা কণ্ঠে বলল, আজকে আমি একটু একা থাকতে চাই। ওই মেয়েকে তার টাকা দিয়ে ফেরত পাঠিয়ে দাও। লোকটা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। যুবকটা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, মেয়েরা এত জঘন্য কেন? সামান্য টাকার জন্য নিজের দেহকে বিক্রি করে দেয়। রিডিকুলাস। তোমার আমাকে ভালোবাসার কারণ আমি এখনো বুঝতে পারলাম না। জান্নাত একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর বলল, ভালোবাসতে কারণ লাগে, আমি আপনাকে অকারণেই ভালোবাসি, বুঝেছেন? আদনান বিজ্ঞদের মতো করে বলল, বুঝলাম। আমার একটা ইচ্ছে জাগছে এখন মনে। জান্নাত শুধালো, কি ইচ্ছে? আদনান আলতো হেসে বলল, যারা বলে নারী নাকি ছলনাময়ী, নারী নাকি ভালোবাসতে জানে না, আমি তাদেরকে দেখাতে চাই সব নারী এক নয়। আমার জান্নাতকে দেখাতে চাই তাদের নারী ভালোবাসতেও জানে। জান্নাত লাজুক হাসলো, তারপর বলল, বেশি বলছেন আপনি। তোমার ভালোবাসাটা আমার ভালোবাসার চেয়েও প্রখর জান্নাত। আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন তোমার রূপ দেখে প্রথমে মুগ্ধ হয়েছিলাম, পরে তোমার সাথে কথা বলে তোমার তুমিটাতে বিমোহিত হয়েছি। জান্নাত লাজুক হেসে বলল, তাহলে আমি এই রূপের অধিকারী হয়ে সত্যি নিজেকে লাকি মনে করছি, কারণ আমার এই রূপ আমার শখের পুরুষকে বিমোহিত করতে সক্ষম হয়েছে। গায়ের রংটা হয়তো অতটা উজ্জ্বল ফর্সা নয়, নাকটা একটু বোচা হয়তো, কিন্তু তাও আমি সুন্দর, কারণ আমার প্রেমিক পুরুষকে তা আকৃষ্ট করেছে। আদনান শুনল জান্নাতের কথা, তারপরে ঠোঁট কামড়ে হাসলো।
তার ভাগ্যে এতটা সুখ ছিল, আর সে কিনা নিজেকে দুর্ভাগা বলে আখ্যায়িত করছিল ওই দিন। নিজেকে বড্ড বোকা মনে হলো আদনানের। আদনান হঠাৎ বলে উঠল, লাভ ইউ। জান্নাতের কর্ণকুহুরে তা পৌঁছাতেই তার কান লাল বর্ণ ধারণ করলো। সে লজ্জায় কুকড়ে গেল একদম। আদনান কথাটা বলেই কল কেটে দিয়েছে। জান্নাত ফোনটা বুকের মাঝে চেপে ধরে বলতে লাগলো, আমিও ভালোবাসি, ভীষণ ভালোবাসি। পরের দিন চলে যাচ্ছ যে, কাজটা কে করবে? মহুয়া চারদিকে সতর্কভাবে তাকাতে তাকাতে কলেজ থেকে বেরোতে যাচ্ছিল। সেই মুহূর্তে সাদমান পেছন থেকে কথাটা বলে। মহুয়া দাঁত দিয়ে জিভ কেটে পেছনে তাকায়। সাদমান মহুয়াকে 2 দিন সময় দিয়েছে তার বাইকটা পরিষ্কার করতে। আজকে ভেবেছিল কোনো মতে সাদমানের চোখ এড়িয়ে চলে যাবে, কিন্তু শেষ রক্ষা আর হলো কই। মহুয়া মেকি হাসি দিয়ে বলে, কে করবে আবার? আমিই করব। আমি তো ব্যাস এমনি দেখছিলাম ওরা ঠিক মতো যেতে পারলো নাকি, এই আর কি। পারছে না, উল্টো হাতে লেগে যাচ্ছে। আধা ঘন্টা হয়ে গেছে, এখনো একটুকু উঠাতে পারেনি। মহুয়ার রাগে দুঃখে কান্না আসতে নিল এবার। সাদমান ভীষণ এনজয় করলো ব্যাপারটা। মহুয়া হঠাৎ সত্যি কান্না করতে লাগলো। সাদমান হকচকিয়ে গেল, তারপর ধমকে সুরে বলল, এই মেয়ে, কান্না বন্ধ করো। কান্নাকাটি আমার একদম পছন্দ না, স্টপ ইট। সাদমানের ধমকে মহুয়া কেঁপে উঠল, কান্না বন্ধ হয়ে গেল অটোমেটিক। মহুয়া বলে উঠল, উঠছে না তো, কি করবো এখন? উল্টো আমার হাতে লেগে হাতের কি অবস্থা হয়েছে দেখুন। বলেই মহুয়া নিজের 2 হাত সামনে এনে সাদমানকে দেখালো। কি জানি এই নির্দয়ের একটু মায়া হলো নাকি, মনে হয় না হয়েছে। সাদমান বলল, কুকর্মটা করার আগে মনে ছিল না? ননসেন্স কোথাকার। মহুয়া মাথাটা নিচু করে রাখলো, তারপর অপরাধীর মতো বলল, ভুল হয়ে গেছে, আর হবে না। সাদমান বলে উঠল, আর হলে তোমাকে তুলে আছাড় মারবো, স্টুপিড। সন্ধ্যা পর্যন্ত যতটুকু পারো করো। তোমার এই ন্যাকা কান্না বন্ধ করে কাজ শুরু করো। এসব কান্নাকাটি করে রেহাই পাবে না তুমি। মহুয়া মুখটা বাংলার 5-এর মতো করে আবার কাজ শুরু করলো। সাদমান সামনেই একটা চেয়ারের পায়ের উপর পা তুলে বসে আছে। হঠাৎ সে একটা প্রশ্ন ছুড়ে দিল মহুয়ার দিকে। প্রিয়ানি মুনতাসির মেঘলা, তোমার কি হয়? মহুয়া তার কাজ করতে করতে বিরক্ত হয়ে বলল, আপনাকে বলবো কেন? এত বেশি কথা বলো কেন? জিজ্ঞাসা করেছি, উত্তর দেবে। তা না হলে পানিশমেন্ট আরো। সাদমানের কথার মাঝেই মহুয়া বলে ওঠে, কাসি, মানে খালাতো বোন আর কি। সাদমান প্রতি উত্তরে বলল, ও, আপনারা রাজি তাহলে? জি, আমাদের আপনাদের মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে। মেয়ের ছবির থেকে বাস্তবে আরও বেশি সুন্দর। মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। তানজিতের মা তানিয়া বেগম নিশাদের থুতনি ধরে কথাগুলো বললেন। লজ্জায় চোখ তুলে তাকাতেই পারছে না। মুখে তার লাজুক হাসি, পরনে নীল রঙের শাড়ি। ব্যাস এতটুকুই যথেষ্ট যেন তানজিতকে পাগল করতে। তানজিত নেশাক্ত চোখে নিশাতের দিকে তাকিয়ে। নিশাত তানজিতের দিকে না তাকালেও স্পষ্ট বুঝতে পারছে যে ওই অসভ্য লোকটা তার দিকেই তাকিয়ে, যা তার লজ্জা আরও 100 গুণ বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এদের মাঝে এরকম খুনসুটি চললেও 4 জন নিস্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে। হঠাৎ দরজায় কেউ বেল বাজায়। রুবাইয়া বেগম দরজা খুলে দিলেন। রুবাইয়া বেগম আলতো হেসে বলে উঠলেন, আসো বাবা, তানজিৎ বাবা তো তোমার জন্যই অপেক্ষা করছিল। তুমি সাদমান, তাই না? সাদমান এখনো হতভম্বের ন্যায় তার পাশের সপ্তদশী কন্যার দিকে তাকিয়ে, যে কিনা একইভাবে তার দিকেই তাকিয়ে রয়েছে। রুবাইয়া বেগমের কথায় সাদমান জোরপূর্বক হাসল শুধু। রুবাইয়া বেগম মহুয়ার দিকে তাকিয়ে বললেন, এত দেরি কেউ করে? ওরা সেই কখন চলে এসেছে। আচ্ছা আয়, ভেতরে আয়। এখনো কলেজ ড্রেস পরনে? আহারে, চেহারাটা একদিনেই কেমন শুকিয়ে গেছে দেখো। সাদমান ভেতরে এসে আদনানের পাশে বসেছে। ততক্ষণে সবাই নিস্তব্ধ। সবার মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠছে। মহুয়া হতভম্বের মতো তাকিয়ে ভেতরে এলো। তারপর মৃদু সুরে সালাম দিল সবাইকে উদ্দেশ্য করে। সবার নজর মহুয়ার দিকে গেল। রুবাইয়া বেগম বললেন, আমার মেজ বোনের মেয়ে এটা, ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। তানজিদের বাসা থেকে বেশি কেউ আসেনি, শুধু তানজিদের বাবা মা আর আদনানের বাবা, ভাই, ভাবি আর সাদমানরা।
তানজিদের বাবা আনোয়ার সাহেব বলে উঠলেন, ভারী মিষ্টি মেয়ে তো। আমার আরেকটা ছেলে থাকলে একে আমার আরেক ছেলে বলবো না তো। বলেই তিনি হো হো করে হেসে ফেললেন। সবাই তার সাথে তাল মিলিয়ে হাসলো, কিন্তু বাকিরা তাদের হতবম্ব কাটাতে ব্যস্ত। আদনান সাদমানকে খোঁচা মারে। সাদমান বিরক্তি ভরা মুখ নিয়ে ইশারায় জিজ্ঞাসা করে কি হয়েছে। আদনান ওর কানে কানে কাঁদো কাঁদো সুরে বলল,